31 তারিখ মারা যান এবং তার এই মৃত্যুটা একটি অবহেলাজনিত কারণে হয়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে অবহেলাজনিত কারণে তার মৃত্যু হওয়ার পরেও আমাদেরকে এটা নিয়ে এখন একটি প্রেস ব্রিফিং করতে হচ্ছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা বিউবিটি প্রথম থেকেই যুক্ত ছিলাম। আমাদের বিউবিটির 2 জন ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষ থেকে আমাদেরকে সর্বোত্তক সাহায্য করার জন্য বাংলাদেশের সকল ডাক্তারবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেহেতু মিরপুরে অবস্থান করছি, আমাদের মিরপুর 10 এবং তার সংলগ্ন যতগুলি হাসপাতাল আছে, আমরা প্রত্যেকটা হাসপাতালে ধন্যবাদ জ্ঞাপন করে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে এসেছি আমাদের পাশে থাকার জন্য। তারই প্রেক্ষিতে বলতে চাই, আমাদের কোনো ছাত্র ভাই কোনো ডাক্তারদের সাথে খারাপ ব্যবহার করেছে এটা আমরা বিশ্বাস করি না, এবং আমরা ডাক্তারদের উপর যে হামলা হয়েছে বা তাদেরকে যে হেনস্থা করা হয়েছে এটার তীব্র নিন্দা জানাই। আমাদের আজকের এই প্রেস বিজ্ঞপ্তিটা বিষয় হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা অবহেলার শিকার হয়ে আহসানুল ইসলাম দীপ্তর মৃত্যু। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের শিক্ষার্থীরা যখন বিভিন্ন জায়গায় আহত হয়, তখন এই ডাক্তার ভাইরাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তারা শুধু আমাদের ভাই না, তারা আমাদের সহযোদ্ধাও। তাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা এত বড় স্বাধীনতা অর্জন করতে পারতাম না। যদি আমার নিজের কথাই বলি, আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলাম এবং তাদের থেকেই সেবা নিয়ে আজকে আমি সুস্থ হয়েছি। 31শে আগস্ট শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত ডাক্তারদের উপর হামলার ঘটনায় আমরা বিউবিটি শিক্ষার্থীর পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে অতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি। আমার পাশে যে বসে আছে শরীফ, ও দীপ্তর শুধু ক্লাসমেট না, বন্ধু, রুমমেট এবং একই সাথে রান্না করে খাওয়া ছেলে। আমার মনে হয় হাসপাতালে যে ঘটনাগুলি ঘটেছে ওখানে যেহেতু ও ছিল, ওর থেকে বাকি বিষয়টা আমরা শুনলে বেশি ভালো হবে। আসসালামু আলাইকুম। আমি এমডি শরীফুল ইসলাম শরীফ, 31শে আগস্ট সকালে যার যে মৃত্যুবরণ করেছে সে আমার ক্লাসমেট, সে আমার রুমমেট। আমরা একসাথে থাকি, একই প্লেটে ভাত খেয়েছি। অনেক দুঃখের সহিত বলতে হচ্ছে যে আজকে সে আমাদের মাঝে নেই। যদি একটু সুচিকিৎসা সে পেত, হায়াত মালিকের মালিক আল্লাহ, কে কখন মারা যাবে সেটা উপরওয়ালা জানে। কিন্তু যদি তাকে সুচিকিৎসা দেওয়া হতো, হয়তোবা সে আমাদের মাঝে বেঁচে থাকতেও পারত। আমি ঘটনাটা শুরু থেকে বলার চেষ্টা করছি। 30শে আগস্ট শুক্রবার সন্ধ্যায় দীপ্ত বের হয়। তার ভাষ্যটি এমন ছিল যে, শরীফ আমি আসবো, আমার আসতে একটু লেট হবে। কিন্তু আসলে উপলব্ধি করতে পারিনি যে তার এত লেট হয়ে যাবে যে সে আর কখনোই ফিরে আসবে না, আমাদের মাঝে কখনোই ফিরে আসবে না। যখন সে বাইরে যায়, তার উদ্দেশ্য ছিল যে তার একটি ফ্রেন্ড সে আসলে দেশের বাইরে চলে যাবে, সেই উদ্দেশ্যে সে রওনা দেয়। এরপর সারা রাত দীপ্তর সাথে
কথা হয়নি। পরবর্তীতে পরের দিন একটি গ্রুপে সকালে বিসিএস কোচিং ব্যাংক গ্রুপে আনুমানিক 2 ঘটিকার সময় একটি পোস্ট দেখি। পোস্টে এমন একটি লেখা যে একটি রোগী, অজ্ঞাতনামা একটি রোগী, সে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তিরত রয়েছে। আমরা সেটি খবর পাওয়ার পর তার উদ্দেশ্যে রওনা দেই, ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেই। আমরা আসলে মেট্রো রেলে করে রওনা দেই। আমরা শাহবাগে নামার পর যে পোস্টটি আমরা দেখে যে শনাক্ত করতে পেরেছিলাম যে এটা আসলে আমাদের দীপ্ত, আমরা ওনাকে ফোন দিয়ে বলি যে আমরা তো শাহবাগে নেমেছি, এখন আমরা কোথায় যাব? তিনি বলে যে মর্গে আসেন। আসলে এই কথাটা যে শুনতে হবে যে সে আর নেই, যে আমরা তখন পর্যন্ত জানতাম না যে সে আসলে আমাদের মাঝে নেই। আমাদের আসলে আমরা যারা রওনা দেই প্রথমে, যে আমাদের যে মানে কি বলবো, আমরা তার মুখে দিয়ে শুনতাম যে তার ফোন কেন বন্ধ, সে কেন আইসিইউতে ভর্তি, কেন এমন একটা বিজ্ঞপ্তি ওখানে দেওয়া হয়। মর্গে আনুমানিক 3টা নাগাদ যখন পৌঁছানো হলো, দেখলাম ইতিমধ্যে সেখানে দীপ্তর অন্যান্য বন্ধু বান্ধবরা আসতে থাকে। দেখতে পারি দীপ্তের লাশ মর্গে যখন মর্গের গেটটা খুলে দেওয়া হয়, দেখি দীপ্তের লাশটি, মৃতর দেহটি ফ্লোরে পড়ে আছে, রক্ত মাখা, সাইডে অনেক রক্ত সেখানে পড়ে আছে। সে বিছানার মধ্যে দীপ্তের লাশ পড়েছিল, বিছানায় উদ্ধারকারী এক ব্যক্তি। কিছুক্ষণ আমরা উদ্বিগ্ন অবস্থায় এদিক সেদিক যাওয়ার পরেও আমরা কোনো ডিসিশন নিতে পারছিলাম না। আনুমানিক বিকাল 4টায় সেই শুভাকাঙ্ক্ষী জানায় সে খুব কষ্ট পেয়ে দীপ্ত মারা গেছে। দীপ্তর মানিব্যাগ, ফোন, বাইকের কাগজপত্র ঘটনাস্থল থেকে ছিনতাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে ওয়ার্ড বয় এসে পাল চেক করে। তার যে প্রাথমিক চিকিৎসাগুলো দরকার ছিল, একজন ওয়ার্ড বয় কিভাবে পাল চেক করে বলতে পারে যে তার কোনো ট্রিটমেন্ট লাগবে না? যারা আমার দীপ্তকে নিয়ে এসেছিল তাদের ভাষ্য মতে, তাদের বিবৃতি অনুযায়ী, যখন আমরা তাদের যে ভিকটিম যারা ওখানে ছিল তাদের যখন ভাষ্য মতে যখন আমরা শুনি, তখন যে আসলে ওই সময় কর্মরত কারা ছিল, কোন ডক্টর ছিল, কোন নার্স ছিল, কোন ওয়ার্ড বয় ছিল, যে আসলে সেটার জন্য রেজিস্ট্রি খাতা দেখতে চাইলে, আমরা যখন কর্তৃপক্ষের কাছে যাই রেজিস্ট্রি খাতা দেখতে চাইলে উপস্থিত জনতার ভিড়ে হাসপাতালের কর্তৃপক্ষ থেকে এক পর্যায়ে রেজিস্টার খাতায় দেখানো হয়। তখন 29 তারিখ ও 31 তারিখের নথিপত্র পাওয়া যায়, কিন্তু 30 তারিখের কোনো নথিপত্র আমাদেরকে দেখানো হয়নি, রেজিস্টার বুকে কোনো ছিল না। নথিপত্র বলতে কি একটু ক্লিয়ার করে দাও? নথিপত্র বলতে এখানে যে রেজিস্টার খাতাটায় যে আসলে কোন পেশেন্ট এখানে অ্যাডমিশন হয়েছে, বা কোন ডক্টর ওই দিন যে ভায়োলেট ইউনিটে 201 নম্বর রুমে ভায়োলেট ইউনিটে দীপ্ত ওখানে তাকে নিয়ে যাওয়া হয়, ওই সময় ওখানে আসলে কোন ডক্টর ডিউটিরত ছিল এই বিষয়টাও ওখানে আমরা যখন কর্তৃপক্ষের কাছে যাই এটা কেউ বলতে চাচ্ছিল না বা তারা দেখাতে পারেনি। আনুমানিক বিকাল 5টায় ডিএমসি মহাপরিচালক এর রুমে আলোচনা করা হয় যে কেন দীপ্তের সুচিকিৎসা দেওয়া হয়নি। 5টার পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি ও সিভিল ডিপার্টমেন্টের চেয়ারম্যান এর উপস্থিতিতে সকল শিক্ষার্থীরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসে। এই আলোচনায় তৎক্ষণাৎ সকল পক্ষের অংশগ্রহণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। উক্ত সভায় ডিউটি ডক্টর সকল শিক্ষার্থীদেরকে ইন্ডিকেট করে সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া হয়। সাময়িক কিছুক্ষণের জন্য উত্তপ্ত বাক বিনিময় হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর সকল শিক্ষার্থীদেরকে এক রাত
8টার মধ্যে ঢাকা মেডিকেল কলেজ এরিয়া ত্যাগ করতে বলে এবং আদেশ দেন শিক্ষার্থীরা উক্ত নির্দেশনা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ এরিয়া সম্পূর্ণভাবে ত্যাগ করে আমরা যে যার বাসায় চলে আসি। শান্তিপূর্ণভাবে আমরা যে যার বাসায় চলে আসি। আমার একটাই কথা থাকবে যে আজকে আমার ফ্রেন্ড, আমার সে রুমমেট, সে মারা গেছে। কেন মারা গেছে? সে একটা অজ্ঞত একটি যদি অ্যাক্সিডেন্ট করে একটি রোগী যদি আসে মেডিকেলে, তার কি সে কি চিকিৎসা পাওয়ার যোগ্য নয়? অবশ্যই সে চিকিৎসা পাওয়ার যোগ্য। যারা যে ভিকটিমরা ওখানে ছিল তারা নিজে তার রেসপন্সিবিলিটি নিতে চাচ্ছিল যে আপনারা যা করা দরকার তাই করেন। আমার ফ্রেন্ড কেন 7 থেকে 8 ঘন্টা তাকে চিকিৎসা দেওয়া হয়নি? তাকে কেন বলা হয়েছে যে সকালে ওয়েট করেন? যারা ওকে রিসিভ করে নিয়ে যায় তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায়, ডক্টরকে গেলে ডক্টর নার্স নাই, ডক্টর নাই, একজন ফ্লোর বয় এসে, ওয়ার্ড বয় এসে তাকে ট্রিটমেন্ট দেয়। আসলে এর শেষ কোথায়? ঢাকা মেডিকেল কলেজ একটি আস্থার জায়গা, এটাকে আসলে ধরে রাখতে হবে। আমি কোনো ইন্ডিকেট করে কোনো ডক্টরকে এই কথা বলতেছি না, ডক্টররা মানুষের সেবায় নিয়োজিত, কিন্তু এখানে কিছু সংস্কার হওয়া দরকার, এই সিস্টেমের পরিবর্তন হওয়া দরকার। আজকে আমার ফ্রেন্ড মারা গেছে, কালকে আপনার ভাই মারা যাবে। আসলে এটা একটা সুষ্ঠু তদন্ত অনুযায়ী আমার ফ্রেন্ড যে বিনা চিকিৎসায় মারা গেছে, আমি এটার বিচার চাই। জি, আপনাদের প্রশ্ন পর্ব নেওয়া হবে, একটু শেষ করি আমরা। আমাদের কিছু দাবি আছে, এরপরে আমরা প্রশ্নগুলি নেই। জি 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 এটা মাইকটা নর্থ ইস্টে দেন, আমি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকল গণমাধ্যম কর্মীর মাধ্যমে আমি দেশবাসী এবং সকলের কাছে জানাতে চাই, আমার নাম হচ্ছে আবু হাসনাত, আমি শিক্ষার্থী বিইউবিটি। আমাদের দাবি নাম্বার 1, আমার ভাই বন্ধু চিকিৎসাজনিত ব্যর্থতায় মারা গেছে, এর বিচার চাই এবং ঢাকা মেডিকেল কলেজের 30 তারিখের রেজিস্টার খাতার পেজ ছেঁড়া কেন তা আমরা জানতে চাই। 2, ডাক্তারদের হামলায় জড়িত অভিযুক্তদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক। আই রিপিট, ডাক্তারদের হামলায় জড়িত অভিযুক্তদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক। 3, তদন্ত কমিটি গঠন করা হলেও কোনো তদন্তের রিপোর্ট ব্যতীত কেন মামলার রুজু করা হলো? এজাহারে যে শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে, এই নামে কোনো শিক্ষক বিইউবিটিতে নেই। অধিকন্তু উক্ত কথিত এই 3 জন শিক্ষার্থীর নামেও অত্র বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীকে আমরা খুঁজে পাইনি। উল্লেখ্য যে ওই দিন 31শে আগস্ট 2024 আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল যে তদন্তের পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু তদন্ত রিপোর্ট ব্যতীত রুজুকৃত বিইউবিটির নাম করে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। উল্লেখ্য যে বিইউবিটির নাম দিয়ে যে 4 জনের মামলা করা হয়েছে তারা কেউই বিইউবিটির সাথে কোনোভাবে সম্পৃক্ত না। 4, কোনো ধরনের কোনো রিপোর্ট ছাড়াই সকল মিডিয়ায় বিইউবিটির নাম প্রচার করে বিইউবিটির সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এই 4টি দাবি আমাদের। ধন্যবাদ। আপনারা প্রশ্ন করতে পারেন। একটু ওই বড়টা ধরতে মাইক নাই, ওয়্যারলেস মাইক নাই। ঘটনা যে আপনাদের শিক্ষার্থী যিনি মারা গেছেন তার বন্ধু বান্ধব
বিষয়টা হয়েছে আমাদের সাথে ডাক্তারদের সাথে কোনো মারামারি হয়নি, ডাক্তারদের সাথে আমাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এটা অন্য কথা। জি, বিষয় হাজার ভাই, বিষয় হয়েছে আমাদের সাথে ডাক্তারদের সাথে কোনো মারামারি হয়নি বা কোনো হাতাহাতির ঘটনাও ঘটেনি। আমরা আমাদের শিক্ষার্থী ভাইয়েরা এবং আমাদের যে দীপ্তর বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন যারা হাসপাতালে ছিল, তারা নিজের পরিবারের একজন হারানোর কারণে শোকাহত ছিল। এবং যখন এই হাসপাতাল কর্তৃপক্ষ যখন আমাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে, তখন কনফারেন্স রুমের মধ্যে আমাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়, কিন্তু কোনো হাতাহাতি বা হামলার কোনো ঘটনা ঘটেনি। উপরোক্ত বিষয়টা আমরা এভাবে বলতে পারি, ওখানে উপস্থিত যেই সাধারণ রোগীর আত্মীয় স্বজনরা ছিল ওইখানে, তারা যখন ডাক্তারদের উপরে এই সুযোগে হামলা করার জন্য আসে, আমাদের সাধারণ শিক্ষার্থীরা ডাক্তারদেরকে সেভ করার জন্য এগিয়ে যায়। আমি পূর্বে জানিয়েছি আপনাদেরকে যে আমাদের বিউবিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং আমরা দৃঢ়কণ্ঠে বলতে পারি যে মিরপুর সবার প্রথম আমরাই দখল করেছিলাম। সেই ক্ষেত্রে আমাদের ভাইয়েরা বা আমাদের সাথে যারা ছিল তারা কোনোভাবেই উক্ত হামলার সাথে যুক্ত নয়। আচ্ছা, আমরা শুনেছিলাম যে আপনাদের ঢাকা মেডিকেল কলেজের যে বোর্ডের ডিরেক্টর রয়েছে জি। তাদের সাথে আপনারা বসেছিলেন এই মৃত্যুর পরে, একটা ওখানে আলোচনা হয়েছিল, সেটা নিয়ে একটু ব্রিফলি বলবেন কিনা, কিন্তু আসলে ওখানে আলোচনাটা করে কি সুরাহা হয়েছিল বা কি কি সিদ্ধান্ত এসেছিল? আচ্ছা, বিষয়টা হয়েছে, এটা শরীফ দিক শরীফ বলো। বলো এটা। কোশ্চেনটা আরেকবার বলেন। এই ঘটনার পরে আর হাত দিয়ে না। কলেজের ডিরেক্টরের সাথে আপনারা একটা মিটিংয়ে বসেছিলেন, একটা আলোচনায় বসেছিলেন এবং তাহলে এটা হাসনাত বলুক, হাসনাত ওখানে ডিরেক্টলি শুরু থেকে ও ছিল বলুক বলুক, আচ্ছা, বলুন, এত টানাটানি দরকার নেই। দুজনের কাছ থেকেই শুনেন, আপনারা ক্রস চেক করেন। একটু আমরা জানতে চাচ্ছি। এবং আপনারা ঢাকা মেডিকেল কলেজের যে গ্রাউন্ডটা, এটা হ্যাঁ, আচ্ছা, শরীফ শেষ করে ওনার কাছে আসি। স্যার এতবার মাইক চেঞ্জ না ও আচ্ছা আচ্ছা, তাহলে বলো তুমি। বলো শরীফ বলো। বলো তুমি। আচ্ছা, যখন আমরা কনফারেন্স হলে ছিলাম, যখন আমরা ডাইরেক্টর স্যার যখন ওখানে ছিল, যে আসলে ওখানে আমরা একটু বিচারের দাবিতে যে আসলে কেন এমন হলো, অ্যাটলাস একটি তদন্ত কমিটি গঠন করা হয় সেই উদ্দেশ্যে যে আসলে বিচারটা কিভাবে চলমান হবে বা আসলে আমরা বিচারটা পাবো কিনা, এটা তদন্ত কমিটি গঠন করার উদ্দেশ্যে ওখানে কনফারেন্স হলে ওখানে আমরা সমবেত হয়েছিলাম। তারপরে কি আলোচনা হলো? তারপর আলোচনা যে আসলে ওখানে এমন সম্মতি দেয়। সবাই সম্মতি দেয় যে একটি তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠুভাবে এটা তদন্ত করে একটি বিচারের আয়ত্তায় আনা হবে। কিন্তু সেই তদন্তর রিপোর্ট প্রকাশ হওয়ার আগেই কেন বিউবিটির নামে মিথ্যা মামলা দেওয়া হলো এবং বিউবিটির অজ্ঞাতনামা 40 থেকে 50 জন ছাত্রকে যে ব্লেম দেওয়া হলো, এটা কেন হলো এটা আমরা জানতে চাচ্ছি। আর আমাদের যে তখন যে কনফারেন্স হয়েছিল, সেই কনফারেন্সে মূলত ঢাকা মেডিকেলের যিনি মহাপরিচালক ছিলেন উনি ছিলেন, আমাদের প্রভিসি স্যার ছিলেন, আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার ছিলেন, তারা বসে সিভিল ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার ছিলেন, স্যাররা একসাথে বসে, আমাদের সাধারণ ছাত্ররা ছিল, দীপ্তর আত্মীয় স্বজন ছিল এবং ডাক্তাররাও ছিল। সো সেখানে যে কনফারেন্সটা হয়, কনফারেন্সটার মূল বিষয় ছিল দুইটা। একটা ছিল যে দীপ্তর আমরা হত্যাকাণ্ড বলবো, কারণ এখানে আমরা সুষ্ঠু চিকিৎসা পাইনি। সো দীপ্ত হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত বা কেন সে সুষ্ঠু চিকিৎসা পায়নি, এটার জন্য একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং উক্ত তদন্ত কমিটি এটাও তদন্ত করবে যে ডাক্তারদের উপরে যে হেনস্থা হয়েছে সেখানে মূলত কারা জড়িত ছিল। আমরা যে ভিডিও ফুটেজগুলি দেখেছি সেখানে যতগুলি মানুষ দেখা গেছে, আমি শিক্ষার্থীর কথা উল্লেখ করব না, কারো গলায় কোনো আইডি কার্ড ছিল না।